নাগরিকই এই পশ্চিমবঙ্গের শিক্ষিত আতেল, আমি বলছি পশ্চিমবঙ্গের শিক্ষিত আতেল, উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী, চাকরি হারানো, চাকরিতে ঠকা এই বাঙালি অনেক কিছু করতে চায়, ফেসবুকে আন্দোলন করে, রাজ্যিকরের আন্দোলনে অভয়াকে হারানোর পর রাত জাগতে পারে। আরে তুমি রাত জাগতে পারো অভয়ের জন্য, তুমি রাত জেগে একবার এরকম ভোট করো তো দেখি বাবা। কই সে ভোট করার সময় তো রাত জাগছো না কেউ। এমনিতেই তো বিজেপি শুরু করে 34% থেকে, 33 তো আউট মার্কেট থেকে। তাহলে আমাদের কন্টেস্ট, আমাদের কম্পিটিশনটা খুব টাফ। আমাদের শুরু টিএমসি শুরু করে 1% থেকে, আর বিজেপি কে শুরু করতে হয় 34% থেকে। অর্থাৎ তুমি মাঠে নামছো তুমি 33% হারিয়ে। বিশেষ করে আমাদের যেটা স্লাম এরিয়া আছে, যেখানে গরিব এবং গ্রামের দিকে যেসব লোকজন আছে, তাদের কাছে কি এই ফর্মটা ফিল আপ করাতে হবে। দেখো তোমাদের কাছে এটা আমরা দিচ্ছি, তোমরা যদি 26-এ আমাদের জেতাও এইগুলো পাবে, এবং সেখানে লিখে রাখতে হবে যদি না জেতাও এগুলো পাবে না, যদি জেতাও এগুলো পাবে। তোমরা যদি এগুলো পেতে চাও কি করবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ নিউজ। গতকাল দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং বিজেপি খুব ভালোভাবে জয়লাভ করেছে। আম আদমি পার্টি পরপর দুবার আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে, কিন্তু এবার অরবিন্দ কেজরিওয়াল নিজের বিধানসভা আসনেও হেরে গেছে এবং তার সঙ্গে মনীষ সিসোদিয়াও হেরেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। সুরজিৎ শাহ রয়েছেন আমাদের সঙ্গে, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুধাজি, থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে। বসুধাজি এবং সুরজিৎ দা, আপনাদের দুজনকে স্বাগতম জাগরণ। নমস্কার। 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 আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, গতকাল থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্যাটেলাইট মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছিল, অনেক অ্যানালাইজ হচ্ছিল, কিন্তু আমি বলতে চাই এই যে অভিযোগটা করা হচ্ছে, বিশেষ করে আমাদের রাজ্যের বামপন্থীরা, সিপিএম এর অনেক নেতারাই অভিযোগ করছে যে কংগ্রেসের কারণেই নাকি আম আদমি পার্টি হেরেছে, কংগ্রেস ভোট কেটেছে, আম আদমি পার্টির ভোট কেটেছে, ভোট কাটার ফলেই বিজেপি খুব সহজভাবে দিল্লি দখল করতে পেরেছে, দিল্লিতে জয়লাভ করেছে। যদি কংগ্রেস ভোটটা না কাটতো তাহলে বিজেপি দিল্লি জিততে পারতো না, আম আদমি পার্টি জিতে যেত। তাহলে আমার প্রশ্ন তোমার কাছে প্রথমেই, যে পশ্চিমবঙ্গেও তো একই কাজটা সিপিএম করছে, বিরোধী ভোটটা কেটে যে তৃণমূলের বিরুদ্ধে এত কথাবার্তা সিপিএম এর নেতারা বলে, সেই তৃণমূল তো বিজেপি জিতে যাচ্ছে, বারবার ক্ষমতায় আসছে এই সিপিএম এর ভোট কাটার কারণে। যদি সিপিএম এই রাজ্যে বিরোধী ভোটটা না কাটতো তাহলে তো মানে বিজেপি ক্ষমতায় আসতো বা তৃণমূলের পতন হয়ে যেত। কি বলবে? আচ্ছা, গুড ইভিনিং আপনার দর্শক বন্ধুদেরকে জানাই, আর আমাদের যে গেস্ট আছেন, আমাদের অতিথি ডক্টর বসুধাকেও নমস্কার জানাচ্ছি। নমস্কার। তো আমার প্রশ্ন, একটা ইলেকশন কিন্তু সবকিছু ঠিক করে দেয় না। নাম্বার ওয়ান, গণতন্ত্রের একটা পার্টিকুলার সূত্র রয়েছে। দু রকমের সূত্র হয়, একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা হচ্ছে মবক্রেসি। প্রথম কথা, ভোটে তাহলে তো ভাইপো 7 কোটি 7 লাখ ভোটে বা 10 কোটি 10 লাখ ভোটে যতগুলো নাম্বার শূন্য বসানো যায়, ভাইপো যে ভোটটা পেয়ে ডায়মন্ড হারবার থেকে জিতেছে সেটা কি তাহলে অরিজিনাল ভোটিং ছিল? উত্তর হচ্ছে না। আমি জাস্ট কয়েকটা ইনস্ট্যান্স দিয়ে আপনার এই কথার উত্তরের পরিপ্রেক্ষিতে ডিরেক্টলি ঢোকার আগে, কিছু স্ট্যাটিস্টিক্সে ঢোকার আগে, আমি একটা দিল্লি রেজাল্টের উপর একটা কবিতা লিখেছিলাম এবং এটা আমার ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেটা হচ্ছে, আমি কবিতাটা একটু পড়ে শোনাই যে মন কি বাত, ডেফিনেটলি আমি শোনাচ্ছি। মন কি বাত, দিল্লির রাজপথে শূন্য হাত, বামেরা বাংলায় বামন, সনাতনী বাঙালির নির্মমতাকে শীঘ্র সমন, জাগো হিন্দু জাগো স্বয়ং সনাতনী, সবকা সাথ ধরে সবকা হাত, আছে যারা অভিমানী, রাজনীতিতে হ্যাভস এন্ড হ্যাভ নটসি রাজা, হিসেবের খাতায় শেষ বিচারে জনগণই দেয় সাজা। এই আমার ছোট্ট কন্ট্রিবিউশন দিল্লির রেজাল্টকে মাথায় রেখে। যে সাজা অরবিন্দ কেজরিওয়াল পেয়েছে দিল্লিতে যে অরবিন্দ কেজরিওয়ালের সাজাটা কিন্তু যথেষ্ট নয়। খুব শিগগিরই উনি আবার অ্যারেস্টেড হবে, আবার জেলে ঢুকবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি কিন্তু বেলে আসেন, ম্যাটারটা ডিসপিউট হয়নি, নাম্বার টু। নাম্বার থ্রি, আপনার কথা অনুযায়ী যদি আমাকে স্ট্যাটিস্টিক্সে ঢুকতে হয়, আমি একটা কম্পারেটিভ স্টাডি করেছি 2020 রেজাল্ট দিল্লির এবং 2025-এর রেজাল্ট। একটা কম্পারেটিভ স্টাডি আমার কাছে রয়েছে। তো যদি তাই হয়, 2020-তে আম আদমি পার্টির ভোট ছিল
4 কোটি, মানে এটা হচ্ছে আপনার প্রায় 4 লক্ষ, সরি, প্রায় 5 কোটির কাছাকাছি। হ্যাঁ, তো এখানে ভোট শেয়ার হচ্ছে 53.5%। আচ্ছা, কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিল 70 জনই ক্যান্ডিডেট দিয়েছিল, 62 জন জিতেছিল। ভারতীয় জনতা পার্টি কত পেয়েছিল সিট? মাত্র 8টা। কন্টেস্টেড কত ছিল? 67। আর ভোট শেয়ার কত ছিল? 38.51। মাইন্ড ইট, 38.51% ভোট কিন্তু বিজেপি 2020-তেও পেয়েছিল। তাহলে সিট কটা পেয়েছিল? জিতেছিল মাত্র 8টা। তার মানে ভোটে জিতলাম কত আসন আর কত পার্সেন্টেজ ভোট, ঠিক পশ্চিমবঙ্গে ঠিক যেমন ঘটেছিল পশ্চিমবঙ্গের লাস্ট বিধানসভায়, অর্থাৎ পার্সেন্টেজ অফ ভোটটাই কিন্তু শেষ কথা। আমার প্রশ্ন, কটা সিট জিতলো তার নিরিখে কিন্তু দেখতে গেলে বিজেপি প্রায় এরকম 70টা আসন জিততো, যেখানে একদম টাচ করে ছুঁয়ে বেরিয়ে গেছে পার্সেন্টেজ অফ ভোটের খেলাতে। আমার প্রশ্ন হচ্ছে, কোথাও 1200 ভোটে হেরেছে, কোথাও 1300 ভোটে হেরেছে, এরকম অনেক বিধানসভা কেন্দ্রেই হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে। একদম ঠিক বলেছেন। সেখানে আমি যদি আপনাকে 2020 যে স্ট্যাটিস্টিক্সটা বললাম আর 2025-এর যে স্ট্যাটিস্টিক্স আমার কাছে এসেছে, এখানে স্ট্যাটিস্টিক্স কখনো অঙ্ক কখনো মিথ্যে কথা বলে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কংগ্রেস যদি ভোট কাটুয়া হয় তাহলে বামেরা কি এখানে ভোট কাটুয়া নয়? নাম্বার 1। নাম্বার 2, কংগ্রেস আর বাম আর তৃণমূল তো একটা অ্যালায়েন্সের মধ্যে রয়েছে, যেখানে আম আদমি পার্টি তৃণমূলের গুণগান, মানে নেত্রী মমতা ব্যানার্জির মুখে যে গুণগান, যে নামগান ফুটে উঠেছে, উনি অরবিন্দ কেজরিওয়াল নাম বলতেই যেন মুগ্ধ হয়ে যান। তা আজকে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএম এর সব থেকে মেধাবী ছাত্রী। যার নজর পড়েছে, শনি বোঝে তো, শনি, আমাদের শনিদেবের যার ওপর নজর পড়ে সে হয় ধ্বংস হয়ে যায় আর না সে উঁচুতে উঠে যায়। এটা হচ্ছে শনিদেব, আমাদের যে বড় দেবতা। তা আমি মনে করি শনির নজর পড়েছে এই কেজরিওয়ালের উপর পড়েছিল। মানে শনি বলতে কাকে বলছি বুঝে যান আপনি? আমি শনি কাকে বললাম? আমাদের মহামান্য কোন একজন নেত্রী। এই রাজ্যের যারা শনির যন্ত্রণায় দীর্ঘদিন থেকে অত্যাচারিত, তারা সকলেই বুঝতে পারছেন আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন। আমি কাকে উদ্দেশ্য করে বলছি? তাহলে আমার প্রশ্ন হলো, এই যে শনির দশা, এই শনির নজর পড়েছিল কেজরিওয়ালের ওপরে, তা কেজরিওয়াল আজকে ধ্বংস হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের ওপর এই শনির নজর পড়েছিল, কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে পুরো একদম কি বলবো, শূন্য বললেও খুব বাজে লাগে, শূন্যকে অপমান করা হয় জানেন। আসলে আমি এদেরকে বলি বৈকুণ্ঠ প্রাপ্তি। আমি তোমার কাছে জানতে চাই, এই দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই দুটো রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, হরিয়ানা এবং মহারাষ্ট্রে। দুটো জায়গাতেই আমরা দেখেছি যে কংগ্রেস ধরাশায়ী হয়েছে এবং কংগ্রেসের যারা জোট সঙ্গী ছিল শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা, তারাও ধরাশায়ী হয়েছে। কংগ্রেসও তো আস্তে আস্তে, এবং দিল্লিতে তো শূন্য পেয়েছে, এটা তো নতুন কিছু নয়, এটা বড় চমক একটা। তো আমি এখানেই তোমার কাছে প্রশ্ন রাখছি যে ইন্ডি জোটের ভবিষ্যৎটা তাহলে কোন দিকে যাচ্ছে? ইন্ডি জোটের একটাই ভবিষ্যৎ, কোন একজন আমাদের কেউ মরে গেলে আমরা কিন্তু গয়াতে গিয়ে কি দিই? পিন্ডি দিই। আসলে গয়াতে গিয়ে পিন্ডি দেওয়ার সময় এসেছে, কিছু একটা ঘটবে, আমি যাব গয়াতে পিন্ডি দিতে। আসলে আমার না পিন্ডি দেওয়ার খুব শখ। আর ইন্ডি, দেখুন, অরাজনৈতিক কথাটা হচ্ছে প্রচন্ড ভাঁওতাবাজি কথা। আমরা কিন্তু, অ্যারিস্টটল একটা খুব দামি কথা বলেছিলেন যে আমরা রাজনৈতিক প্রাণী, সামাজিক নই। মানুষ হচ্ছে পলিটিক্যাল অ্যানিম্যাল। তাই পলিটিক্যাল অ্যানিম্যাল হয়ে ভারতবর্ষে রাজনীতিকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না। ইনফ্যাক্ট ভারতের মতো যে ইতিহাস, ভারতের যদি রাজনৈতিক ইতিহাস দেখা যায় স্বাধীনতার আগে এবং স্বাধীনতা পরবর্তীকালে, রাজনীতিটাই ভারতবর্ষের মুখ্য উদ্দেশ্য। যদি বলে মোক্ষ লাভ কিসে হয়, আমি তো বলি সনাতনে মোক্ষ লাভ হয়। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন না কথামৃতে, যে তোদের চেতনা হোক। আমি মনে করি রাজনৈতিক চেতনা না থাকলে অন্তত এই পৃথিবীতে আর বাস করা যাবে না। তাই একজন রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি হিসেবে আমি বলছি, দিল্লির এই রেজাল্ট কাঙ্ক্ষিতই ছিল। আমি আপনাকে বলি, 2020 সালে আম আদমি পার্টি 62টার মধ্যে 22টা সিট, যে 62টা সিটের মধ্যে 62টা সিটে
62টা সিট পেয়েছিল, আর সেই আম আদমি পার্টি 5 বছরের মধ্যেই 22খানা সিট পেল মাত্র। তাই বলি, বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিল ওদের তো 235, আমাদের 235 আছে, ওরা কি করবে আমাদের। অহংকার মানুষের পতনের কারণ। তাই কেজরিওয়ালের যাত্রা যে শ্মশানের দিকেই যাচ্ছিল, এটা কোয়াইট এক্সপেক্টেড ছিল। তবে ড্রাস্টিক্যালি এতটা আসন পাবে আমরা হয়তো ভাবতে পারিনি, যারা আমরা কিছুটা রাজনীতি নিয়ে চর্চা করি। এই যে 62 থেকে 22-এ নেমে যাবে, আর ভারতীয় জনতা পার্টি 8 থেকে 47-এ চলে যাবে, এই ড্রাস্টিক্যাল চেঞ্জটা রাজনীতিতেই সম্ভব। রাজনীতিকে আমরা বলি সম্ভাবনার শিল্প। এই রাজনীতি হচ্ছে সম্ভাবনার একটা বড় শিল্প। এই শিল্পের যারা শিল্পী, অর্থাৎ যারা রাজনীতিবিদ, আর সব থেকে বড় কারিগর হচ্ছে ভারতের জনগণ, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণ, দিল্লির জনগণ। এই দুটো ভোটকে যদি কম্পারিজন করি, 2020-র দিল্লি আর 2025-এর দিল্লি, এই দিল্লি থেকে পিন্ডি চটকে দেওয়ার টাইম এসছে পশ্চিমবঙ্গে। একটাই দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের বিজেপিকে ইউনাইটেড হতে হবে। আমার কবিতার মধ্যে একটা লাইন ছিল, ওই যে বলেছিলাম না যে ওই না হয়ে অভিমানী, এই অভিমানী শব্দটা আমি খুব কবিতায় কনসাসলি ইউজ করেছি। এইখানে যে লবিগুলো বিভক্ত, একটা এই লবি, একটা ওয়াই লবি, একটা জেড লবি, এই লবি বিভক্ত হলে, এই অভিমান চলতে থাকলে, মান অভিমান পর্ব দিয়ে কিন্তু ওই পিন্ডি বেরিয়ে যাবে। পিন্ডি কিন্তু পিন্ডি আর চটকানো যাবে না। আমার প্রশ্ন, রাজনীতিতে যদি কখনো বড় কিছু লক্ষ্য ভেদ করতে হয়, অর্জুনের পাখির চোখের মতো দেখতে হবে যে নো ভোট টু মমতা। এই একটাই কনসেপ্ট। আমি মমতা ব্যানার্জিকে ভালোবেসে 2011-তে ভোট দিইনি, আমিও ভোট দিয়েছিলাম। আমি কিন্তু সিপিএম কে ঘেন্না করে ভোটটা দিয়েছিলাম। দু রকমের ভোট হয়, একটা ভোট হয় কাউকে ভালোবেসে, আর একটা ভোট হয় কাউকে ঘেন্না করে। আমি বলছি পশ্চিমবঙ্গের যা অবস্থা, যা রাজনৈতিক সামাজিক যা অবস্থা, এই অবস্থায় কিন্তু মানুষ কিন্তু অপশন খুঁজছে, বিকল্প খুঁজছে। শুধুমাত্র একটুখানি যদি কেউ মানে খড়কুটো ধরে, সে খড়কুটো ধরেই বাঁচতে চাইবে। এই খড়কুটো গুলো যদি আবার এক্স ওয়াই জেড এই প্যানেলে বিভক্ত থাকে, তাহলে তো ডুবতেই হয়। বলুন, নেক্সট কোয়েশ্চেন বলুন। আমি বসুধাজির কাছে যাব। ডক্টর বসুধাজি, দিল্লিতে যে পালা বদল হলো আমরা দেখলাম, অরবিন্দ কেজরিওয়াল এবং তার যে সহকারী ডেপুটি সিএম ছিল মনীষ সিসোদিয়া, দুজনেই নিজের আসনে হেরে গেছে। দল তো হেরেছেই, খুব খারাপ ভাবে হেরেছে। নিজেদের আসনগুলো অরবিন্দ কেজরিওয়ালরা রক্ষা করতে পারেনি। আপনার কি মনে হয় এর পেছনে কোন কারণগুলো দায়ী থাকতে পারে? সুরজিৎ বাবু একটা কথা বললেন যে অরবিন্দ কেজরিওয়ালের অহংকার। আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তিনি কিরকম অহংকার দেখিয়েছিলেন। তিনি একবার বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে তো ক্ষমতায় আসতে গেলে এই জন্মে তো পারবেই না, আর একটা জন্ম নিতে হবে আমাকে হারাতে গেলে। আমি দিল্লির মালিক। তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন গণতন্ত্রের রাজতন্ত্র নয়, কেউ কোথাকার মালিক হয় না, জনগণই হচ্ছে সবার মালিক। তার এই অহংকারটা শেষ হয়ে গেল। তিনি কতটা ঘৃণ্য চরিত্রের বোঝা যায় যখন কাশ্মীর ফাইলস নিয়ে তিনি স্পেশাল একটা সেশন রেখেছিলেন দিল্লি বিধানসভায়। সেখানে কিভাবে তিনি কাশ্মীরি হিন্দুদের ওপর যে জেনোসাইড হয়েছিল, সে তার উপর মুভি কাশ্মীর ফাইলসের কিভাবে বলা যায় যে মকারি করেছিলেন। তিনি আজকে দেখলাম অনুপম শেঠি এই বিষয় নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে পাপের ফল ভুগতে হলো। অরবিন্দ কেজরিওয়াল যে দিল্লি কাশ্মীর ফাইল নিয়ে যে কাণ্ড ঘটিয়েছিল তার ফল ভোগ করতে হলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দুর্নীতির যে প্রসঙ্গটা আসে অরবিন্দ কেজরিওয়ালের পেছন পেছন, অরবিন্দ কেজরিওয়াল যেভাবে দুর্নীতির সাথে জড়িয়ে গেছিল, শরাব ঘোটালা মানে মদের যে দুর্নীতি, সেটা নিয়ে যদি কিছু বলো। অবশ্যই, যেমন হচ্ছে যে আম আদমি পার্টির আশা কিভাবে আমরা দেখেছি, আন্না আন্দোলন 2012 সালে মনে আছে, সে লোকের মনে এই ভরসাটা জুগিয়েছিল আম আদমি পার্টির যে তারা রাজনীতি বদলাতে এসছে। সেখানে যে আমরা কি দেখলাম, অরবিন্দ কেজরিওয়ালকে তার শীষমহল, তার শরাব নীতির ফলে আমরা কি দেখলাম, যে মনীষ সিসোদিয়া যে কিনা ছিল এডুকেশন মিনিস্টার, সে হয়ে গেল বলা যায় ওয়াইন মিনিস্টার হয়ে গেল। ওয়াইন, হুইস্কি, রাম যা বলা যায় সবের মিনিস্টার হয়ে গেল। আর আমরা কি দেখলাম, ওই শরাব নীতির জন্যই
তিনি যে টাকাটা যে বেআইনিভাবে নীল আদায় করলো সেটা সে কিভাবে কাজে লাগালো? ফার্স্ট হচ্ছে নানা স্টেটে ইলেকশনে লাগালো। এছাড়া যে বলেছিল আমি এই আমার ওয়াগানের ব্লু ওয়াগানার ছাড়া আমি চড়ি না, আমি বড় নেবো না, 2 কামরার ফ্ল্যাটে থাকবো, তাকে হঠাৎ কি দেখলাম শীষমহল, সেখানে ওয়ার্ল্ড ফেমাস টোটো টয়লেট লাগানো হচ্ছে যার এক একটার দাম হচ্ছে 8 কোটি টাকা। জাকুজি, আমরা তো ভাবতে পারি না, আমরা মজা করে বলি যে 5 স্টার হোটেলে জাকুজি থাকে। অরবিন্দ কেজরিওয়াল একজন কমন ম্যান, আম আদমির লোক হিসেবে তার আমরা দেখতে পাচ্ছি কি তার প্যালেসে জাকুজি রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল যখন রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের উত্থান হলো, আমরা দেখেছিলাম খুব সিম্পল সাধারণ ভাবে মাফলার জড়িয়ে মাফলার ম্যানও নাম দেওয়া হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। সেই জায়গা থেকে আজকে মানে এত বিলাসবহুল জীবনযাপন। একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল কোনোদিনই আম আদমি ছিল না। তিনি যে স্কুলে পড়াশোনা করেছেন, আইআইটি তিনি পাসড আউট, তিনি ছিলেন একজন গেজেটেড অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের তিনি অফিসার ছিলেন। একজন আইএএস অফিসার কখনো আম আদমি হয় না, তার স্ট্যান্ডার্ডটা সব সময় আম আদমির থেকে অনেক হাই লেভেলে থাকে। আমরা সেটা ভুলে গিয়েছিলাম, ওই রকম লাক্সারিয়াস লাইফ লিড করতেই ব্যস্ত। কারণ আমরা জানি একজন সেন্ট্রাল গভর্নমেন্টে একজন গেজেটেড অফিসারের যে স্যালারি আমরা জানি, সে এবং তার ওয়াইফ দুজনেই ওই র্যাঙ্কের ছিলেন। তারা যে লাইফস্টাইলে অভ্যস্ত আমরা ভুলে গিয়েছিলাম যে সেই লাইফস্টাইলটা আম আদমির নয়। বা আমরা যেখানে দেখি তার সঙ্গী হিসাবে রয়েছে রাঘব চাড্ডা। রাঘব চাড্ডার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? সে একজন রিচ কোটিপতি পার্সন। তারপর সে লোকের কাছে যেটা বলছে করাপশন কিরকম, আমার মহল্লা ক্লিনিক আছে, তো সে নিজের যে সারা মাফলার লাগিয়ে যে ঘুরতো তখন ট্রিটমেন্ট করতে তাকে ব্যাঙ্গালোর যেতে হলো কেন? রাঘব চাড্ডাকে তার চোখে ট্রিটমেন্ট করতে লন্ডন যেতে হলো কেন? সে মহল্লা ক্লিনিকে ট্রিটমেন্ট করালো না কেন? ইভেন আতিশি মার্লিনাকে আমরা দেখেছি রাহুল কামালের ইন্টারভিউ দিতে গিয়ে নিজেই বলেছে যে সে কোনোদিন মহল্লা ক্লিনিকে যায় না। আর মহল্লা ক্লিনিকের আমরা এগুলো দেখি কি যে সেখানে অর্ধেক জায়গায় ডক্টরস নেই, কিছু নেই। আর এডুকেশন সিস্টেম সেখানে কিরকম ভাঙতাবাজি আমরা দেখেছি। 9 এবং 11-এ লাখ লাখ স্টুডেন্টকে ফেল করিয়ে দেওয়া হয়, তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি ক্রিমটাকে তুলে আনে যারা বোর্ডের রেজাল্টে ভালো করবে। এইভাবে সে নিজের লোকের কাছে প্রচার করতো, দেখো আমার এডুকেশন সিস্টেম কি, সরি, দেখো আমার এডুকেশন সিস্টেম কি লেভেলের। এই জিনিসগুলোর জন্যই তো যে ভাঙতাবাজিটা আস্তে আস্তে জনগণ বুঝতে পারলো। ফার্স্ট দুটো ক্ষেপে সে বুঝতে পারিনি তারা, কিন্তু এইবার তারা বুঝতে পারলো। আর আরেকটা কি তার ধারণা ছিল অরবিন্দ কেজরিওয়াল আর তার সাঙ্গপাঙ্গদের, হিন্দু হয়ে যাবেই আমার ফ্রিবিজ দেখে, সে হিন্দু ভোট ডিভাইড হবে এবং মুসলিম ভোট এক কাটটা আমার দিকে থাকবে, আমি জিতে যাব। কিন্তু এবার মুসলিম ভোটটাও ডিভাইড হয়ে গেল। সেক্ষেত্রে একটা বড় কাজ করে দিয়েছে কংগ্রেস, যেমন করেছে আবার ওবেসির পার্টিও করেছে। আর হিন্দু ভোট যেটা আমরা দেখে এসছি মহারাষ্ট্র ইলেকশনে বা হরিয়ানা ইলেকশনে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, দেখা তো সেফ হয়, ভালোই কাজ করে গেছে। হিন্দুরা বুঝেছে হিন্দু একতা যদি এক না থাকে, সনাতনী একতা এক না থাকে, তাদের কোনো উন্নতি হবে না। আমি সুরজিৎ দার কাছে আবার ফিরে আসবো। সুরজিৎ দা, দিল্লির এই ফলাফলের পরে পশ্চিমবঙ্গে একটা সোশ্যাল মিডিয়াতে খুব স্লোগান ঘুরছে যে দিল্লিতে বিদায় হলো আপ, এবার বাংলায় বিদায় হবে পাপ। তো তোমার কি মতামত? তুমি হয়তো দেখেছো সোশ্যাল মিডিয়াতে এই স্লোগানটা, তুমি কি বলবে? ইনফ্যাক্ট সজলদাকে ফোন করেছিলাম। সজলদা ফার্স্ট যখন পোস্ট করে, সজলদা আমার ফ্রেন্ড লিস্টে আছে ফেসবুকে, যখন ফার্স্ট পোস্ট করে সজল ঘোষ, তো সজলদা একটা কথাই আমাকে বলেছিল, কিন্তু এইটা সারা বাংলার মানুষের মনের কথা, তাই সবাই এই পোস্টটাকে শেয়ার করছে, তারা নিজেদের ওয়ালে পোস্ট করছে। একটা কথা আমি এই প্রশ্নের উত্তরটা একটু অন্যভাবে দিতে চাই, একটু ইন্টেলেকচুয়ালি দিতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, মানুষের যখন পাপের ঘোড়া 99টা যখন হয়ে যায় আর 100 হলেই কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান ওই চক্রটা ছেড়ে গলাটা সাট করে কেটে দিয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে সনাতনী কালচার,
সনাতনী শিক্ষা সবকিছু যদি কানেক্ট করি, তাহলে গীতার কথাকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ ভগবানের অর্জুনকে দেওয়া বিশ্বরূপ দর্শনের সময় যখন বলেছিল যে অর্জুন তুমি, আমি সব কটাকে মেরে রেখেছি, এরা কেউ বেঁচে নেই, এরা সকলে মৃত, তুমি যাদেরকে দেখছো, অর্জুন বলছে এরা তো আমার সবাই আপনজন, প্রভু সখা, আমি এদেরকে মারবো কি করে, আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, এরা তোমার আপনজন, পরম আত্মীয়। তারপর যখন শ্রীকৃষ্ণ ভগবান তার বিশ্বরূপ দর্শন দিয়ে, তার সেই পরমাত্মা দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখালো, দেখ এরা কেউ তোর আপনজন নয়, এরা সকলেই কিন্তু মৃত, আমি এদেরকে মৃত করেই রেখে দিয়েছি। অর্থাৎ এরা প্রত্যেকেই পাপী, এদের পাপের ঘরা পূর্ণ, আসলে এদেরকে আমি মেরেই রেখেছি। শুধু তুই করণ করণ কারণ আর করণ, কারণ মানে অনেকগুলো, আর করণ মানে হচ্ছে কোনো পার্টিকুলার কজ, এটাকে বলে ফিলোসফি বা দর্শনের ভাষায় বলে করণ, ক র মূর্ধন্য করণ। এই করণটা তুমি করো অর্জুন, এই অর্জুনের কাজটা আমরা ভোটার্স, আমরা উই অল আর অর্জুন, আমাদেরকেই করতে হবে। এই পাপের পূর্ণ হয়ে আছে, শ্রীকৃষ্ণ ভগবান সবকটাকে মেরেই রেখেছে, জাস্ট করণের মতো করে 2026-এ ওই অর্জুনের মতো যুদ্ধটা করে দেখিয়ে দিতে হবে, বিশ্বরূপের মর্যাদা রাখতে হবে। প্রশ্নটা পাপের নয়, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এইটাই আমাদের সনাতন ধর্ম শেখায়। পাপকে ঘৃণা করো। সজলদাকেও আমি একটা কথা বলতে চাই, সজলদা পাপীকে কখনো ঘৃণা করতে নেই, পাপকে ঘৃণা করাটা দরকার। অবশ্যই আমরা পাপ করেছি, 2011-তে আমি পাপ করেছিলাম, আমি কাকে ঘৃণা করে ভোটটা দিয়েছিলাম, দ্যাট ইজ দ্য সিপিআইএম, সিপিআইএম কে ঘৃণা করে আমি 2011-তে ভোটটা দিয়েছিলাম। সেই যে পাপ করেছিলাম, তার জন্য আমি কুম্ভতে যাওয়ার চেষ্টা করেছি যাতে সেই পাপটা ধুয়ে যায়। আনফরচুনেটলি আমি কুম্ভ যেতে পারলাম না, কিন্তু আমার কোন সতীর্থ বন্ধু এই পাপ ধোয়ার জন্য এক চিলতে কুম্ভর পুণ্য জল আমাকে দিয়েছে, সে কুম্ভ জল আমি একটু মাথায় ঠেকিয়ে নিচ্ছি এখন, দিয়ে বলছি সজলদা পাপ, এই পাপ বিদায় হবে যদি আমরা ইউনাইটেড হতে পারি। একটা অর্জুনের চোখের মতো, নো ভোট টু মমতা, একটাই ট্যাগলাইন, আর বেশি ট্যাগলাইন করলে মানুষ কিন্তু কনফিউজ। এমনিতেই তো বিজেপি শুরু করে 34% থেকে, 33 তো আউট মার্কেট থেকে, তাহলে আমাদের কন্টেস্ট, আমাদের কম্পিটিশনটা খুব টাফ। আমাদের শুরু, টিএমসি শুরু করে 1% থেকে, আর বিজেপি কে শুরু করতে হয় 34% থেকে। অর্থাৎ তুমি মাঠে নামছো তুমি 33% হারিয়ে, তাই তোমাকে কিন্তু এই 70% মানে এই যে 67% কে ইউনাইটেড যদি করতে না পারো, তাহলে ওই পাপী আর পাপের ডিফারেন্স আর করতে হয়তো পারবো না। রাজনীতি খুব, আবার বলছি, সম্ভাবনার শিল্প। কি হয়, মানুষই শেষ কথা বলে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ মানুষ কিন্তু রাজনীতিক তৈরি করে, মানুষই হিরো বানায়। অর্থাৎ আজকে মমতা ব্যানার্জি বানিয়েছে এই পশ্চিমবঙ্গের নাগরিকই, এই পশ্চিমবঙ্গের শিক্ষিত আতেল, আমি বলছি পশ্চিমবঙ্গের শিক্ষিত আতেল, উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী, চাকরি হারানো, চাকরিতে ঠকা এই বাঙালি অনেক কিছু করতে চায়, ফেসবুকে আন্দোলন করে, রাজ্যিকরের আন্দোলনে অভয়াকে হারানোর পর রাত জাগতে পারে। আরে তুমি রাত জাগতে পারো অভয়ের জন্য, তুমি রাত জেগে একবার এরকম ভোট করো তো দেখি বাবা, কই সে ভোট করার সময় তো রাত জাগছো না কেউ। আরে সরকারটা চেঞ্জ করে দিলেই তো অভয়া হবে না, সরকারটা চেঞ্জ করে দিলে আর অভয়দেরকে মরতে হবে না, অভয়ের বাবা মাকে ছুটতে হবে না, অভয়ের বাবা মাকে হীনমন্যতায় ভুগতে হবে না, একমাত্র সন্তান হারা হতো না। তাহলে তুমি রাত জেগে বাবা সরকারটাকে যদি পরিবর্তন করতে পারো, তাহলে আর অভয়দের পয়েন্টটাকে নিয়ে আমার একটা প্রশ্ন, দাদা তুমি খুব ভালো বিষয়টা তুলেছো। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ পরিবর্তন চায়, এটা বারবার আমরা দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। নির্বাচন কমিশনের কাছেও, সেন্ট্রাল নির্বাচন কমিশনের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা দেখেছি প্রতিটি ইলেকশনে এখানে ছাপ্পা হচ্ছে, রিগিং হচ্ছে, শুধু তাই নয়, কাউন্টিং যে সেন্টার, সেখানে গণনা কেন্দ্র, সেখানে ঢুকে হাঙ্গামা হচ্ছে, সেখানেও কারচুপি হচ্ছে, এবং অভিযোগ করা হচ্ছে যে এর পেছনে বড় বড় আধিকারিকরা যুক্ত রয়েছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমরা দেখলাম তৃণমূলের আমতার একজন নেতা একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বলছে যে আমাদের প্রার্থী 6,000 ভোটে হেরে গেছিল, আমরা পরে 26,000 ভোটে জিতিয়ে দিয়েছি।
তার মানে বুঝতে পারছো তো কোথায় এই কারচুপিটা হচ্ছে। এই ব্যাপারটা কিভাবে ট্যাকেল করা যাবে এবং এটা কিভাবে সমাধান করা যাবে বলে তোমার মনে হয়? তোমার এই খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, খুব বার্নিং কোয়েশ্চেন, এন্ড দিস ইজ দ্য হাই টাইম টু আনসার দিস কোয়েশ্চেন। আমি যেহেতু একজন গবেষক, আমার দৃষ্টিতে দুটো দৃষ্টিভঙ্গি আছে। একাডেমিক্যালি বলতে পারি, কিন্তু একাডেমিক না বলে আমি যেহেতু প্র্যাকটিসিং লয়ার, আমি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে বলি। অভিষেক ব্যানার্জির ইলেকশন পিটিশন ক্যালকাটা হাইকোর্টে পেন্ডিং। আমার কাছে পরশুদিন একটা ফোন আসে, এবং আমারই একজন সতীর্থ ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট, নামটা আমি তার বলছি না, সে আমার কাছে অ্যাডভাইস চাইছে যে দাদা বা ভাই, এই ম্যাটারটা যে পার্টিকুলার জাজের ঘরে, হাইকোর্টে জাজের ঘরে অ্যাসাইন্ড আছে, জাজের ঘরে যে জাজ এই ম্যাটারটা শুনছে না, আজ ইলেকশন কতদিন হলো, অনেক দিন হয়ে গেছে, অনেক কটা মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত ম্যাটারটা সেই পার্টিকুলার জাজ শুনছে না। আমি বলছি, বিং দ্য পার্ট অফ দ্য জুডিশিয়ারি, আমার কন্টেম্প করলে আই উইল ফেস দ্য কন্টেম্প অফ ক্যালকাটা হাইকোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি সুপ্রিম কোর্টকে বলছি না, বিকজ এই ম্যাটারটা এখনো সুপ্রিম কোর্টে যায়নি, পেন্ডিং ইন ক্যালকাটা হাইকোর্ট। আমি ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে উদ্দেশ্য করে বলছি, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টকে আমি বলছি যে এই ইলেকশন পিটিশন অভিষেক ব্যানার্জির এখনো পর্যন্ত পেন্ডিং, এর পেছনে যে ব্যাপারটা কাজ করছে এইটা কিন্তু সকলের কাছে আজকে পরিষ্কার। এবং আমার কাছে যে ফোনটা আসে, একজন অ্যাডভোকেট, সে মামলায় যুক্ত, সে আমার কাছে লিগ্যাল অ্যাডভাইস যে ফোনটা করে, যেহেতু আমি সুপ্রিম কোর্টে আছি, ম্যাটারটা আমার কাছে, আমি তাকে একটা সাজেশন দিয়েছি, এটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দৃষ্টিতে আনা উচিত, এবং যাতে ক্যালকাটা হাইকোর্ট ম্যাটারটা উইদিন 1 মান্থ হিয়ারিং করে অর্ডার বা জাজমেন্ট দিতে পারে, তার ব্যবস্থা করার। আমি বলছি প্রভাবশালী হলে যদি জুডিশিয়ারি বেঁকে বসে, তাহলে মানুষের লাস্ট শেল্টার কোথায়? আজকে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই আমাদের পার্লামেন্টারি গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রে জুডিশিয়ারির রোলটাই শেষ কথা। পার্লামেন্টকে পাওয়ার হাউস যতই বলি না কেন, পার্লামেন্টের চেকস এন্ড ব্যালেন্স কিন্তু সুপ্রিম কোর্ট এবং আমাদের আইন ব্যবস্থাকেই দেখতে হয়। তো বিচার ব্যবস্থা তো একটা অটোনোমাস বডি, এবং ইলেকশন কমিশন অটোনোমাস বডি, স্বতন্ত্র সংগঠন। মানুষের শেষ ভরসা বিচার ব্যবস্থার উপরে। আমি পুলিশের থেকে বিচার পেলাম না, আমি প্রশাসকের থেকে বিচার পেলাম না, কিন্তু আমি কোথায় বিচার পাবো? আমি হাইকোর্টে বিচার পাবো, আমি সুপ্রিম কোর্টে বিচার পাবো, আমি আদালতে বিচার পাবো। সেই জায়গাটাই যে এই যে বারবার আমরা দেখছি যে তারিখ পে তারিখ, সেই হিন্দি সিনেমার ডায়লগের মতো এইভাবে ঘুরতে থাকে মানুষ বিচারের জন্য দিনের পর দিন। এই জায়গাটা থেকে তো মানুষের বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে। এই ব্যাপারটাই আমি আগে বলেছিলাম। চিফ জাস্টিস, আমাদের বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন, একটা খুব, আমি অন্য চ্যানেলেও বলেছি সাক্ষাৎকার দেওয়ার সময়, অন্য একটা তার চ্যানেলের নামটা নিচ্ছি না, খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 3টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার আন্ডারে অ্যাডমিনিস্ট্রেট হতে চলেছে। সুপ্রিম কোর্টে একটা বড় সড় রদবদল হতে চলেছে, এটা খুব ইন্টারনাল খবর, এটা গেজেটেড নোটিফিকেশন এখনো হয়নি, তবে খুব শিগগিরই হবে। সুপ্রিম কোর্ট অ্যাক্ট এবং সুপ্রিম কোর্ট রুলস 2013 অ্যামেন্ডমেন্ট হতে চলেছে। এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন হবে না, 3জন হবে। তার কারণ দুটো। এক, আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে ইন্টিগ্রেটেড বিচার ব্যবস্থা, অর্থাৎ শিয়ালদা কোর্ট যদি ভুল করে, তার প্রভাব সুপ্রিম কোর্টেও ধাক্কা মারে, অর্থাৎ বারুইপুর একটা ছোট্ট আদালত যদি ভুল করে, তারও দায়িত্ব পড়তে যায় সুপ্রিম কোর্টের ওপরে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বড় দেশে সুপ্রিম কোর্টে একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দিয়ে সামলানো যাবে না? ভারতবর্ষের 150 কোটি জনসংখ্যা হতে চললো। আমার প্রশ্ন, যদি 6 মাস করে আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পাই, বর্তমানে জাস্টিস খান্না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনারও কার্যকাল মাত্র 6 মাস, তার মধ্যে 1 মাস চলে গেছে। নেক্সট যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন, জাস্টিস গাভাই, উনিও কিন্তু 6 মাসের জন্যই আসবেন। তাহলে এই 6 মাসের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়ে ভারতবর্ষের মতো এত বড় বিশাল দেশে সুবিচার বা রুল অফ ল প্রতিষ্ঠিত করা জাস্ট ইম্পসিবল। তার জন্য কিছু বুনিয়াদি পরিবর্তন করা দরকার, ফান্ডামেন্টাল চেঞ্জেস দরকার। প্রথম চেঞ্জেস, সুপ্রিম কোর্ট অ্যাক্ট, দ্য নাম্বার অফ জাজেস অ্যাক্ট 6 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। কেন? ওয়াই?
কেন পরিবর্তন করতে হলো 6 বার? তার মানে 5 বার ভুল ছিল বলে 6 বার পরিবর্তন করতে হয়েছে, এটাই তো দাঁড়ায়। তাহলে আমরা ভুল থেকে শিক্ষা নিই, সেই ভুলের শিক্ষাগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু আমি বলছি প্রভাবশালী হলেই জুডিশিয়ারি কেন বেঁকে বসবে? আমি প্রশ্ন চলছি, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারি। সুপ্রিম কোর্টই বলেছে দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর নট অ্যাবাভ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু সংবিধানের ঊর্ধ্বে নয়। আমাদের এখানে সুপ্রিম কোর্টও কিন্তু সুপ্রিম নয়, আমাদের এখানে সংবিধানটাই সুপ্রিম। এই জন্য সংবিধানটা শুরুই হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সোলেমলি রিজলভড, অর্থাৎ আমরাই ভারতের জনগণ আমাদেরকেই সংবিধান অর্পিত করেছি। এখানে কোনো থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন নেই, আমরাই আমাদেরকে শাসন করি। সুপ্রিম কোর্ট কিন্তু এখানে ইনফ্যালেবল নয়। আমার প্রশ্ন তাহলে আরো একটা জাগে, খুব বেসিক কোয়েশ্চেন, একাডেমিক প্রশ্ন তুলছি, যেহেতু আমি একজন আইনের গবেষকও বটি, আমি সংবিধানের ওপরেই কাজ করছি। তা আমার বেসিক কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমি রেজ করেছি আমার রিসার্চেও, আমি সেগুলো এখানে শেয়ার করতে পারবো না, কিছু প্রোটোকল আছে। কিন্তু আমি একটা জেনারেল কোয়েশ্চেন করছি, রিলেটেড কানেক্টেড টু দ্য এই অভয়া বলুন, আরজিকর জাস্টিস সিস্টেম বলুন, আপনি চলে আসুন বর্তমান আমাদের যে এসএসসি মামলা, ডিএ মামলা, সমস্ত কিছুকে যদি কানেক্ট করি, কোথাও না কোথাও জনগণ বুঝতে পারছে জুডিশিয়ারির পালসটা কি। পজিটিভ বা কোনো পজিটিভ ভাইব জনগণ পাচ্ছে না। কেন? ওয়াই? জুডিশিয়ারি আনসারেবল বিকজ ভারতের সুপ্রিম কোর্টকে বলা হয় দ্য পিপলস কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রাজা রাজরানীর কোর্ট নয়, এটা সুপ্রিম কোর্টটাও কিন্তু জনগণের কোর্ট। এবং প্রতিটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট তো সর্বোচ্চ প্রাচীন হাইকোর্ট এবং ভারতবর্ষের প্রথম হাইকোর্ট। অরবিন্দ কেজরিওয়ালকে বেল দেওয়ার, এই যে অরবিন্দ কেজরিওয়ালকে বেল দেওয়ার ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টের তৎপরতা আমরা দেখেছি, কতটা তৎপর হয়ে গেছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা, কেন জামিন পাচ্ছে না, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে খুব তাড়াতাড়ি ডেটও পাচ্ছিল। কিন্তু এই যে আমাদের রাজ্যে তুমি যে বললে ডিএ মামলা থেকে শুরু করে এসএসসি মামলা, নিয়োগ দুর্নীতির মামলা, এই যেগুলো আটকে রয়েছে, দিনের পর দিন তারিখ হলেও আবার নেক্সট ডেট দেওয়ার, হেয়ারিংই হয় না, শুনানি হয় না, এগুলোর প্রভাব তো পজিটিভ ইম্প্যাক্ট মানে মানুষের মধ্যে পড়ছে না সুপ্রিম কোর্ট নিয়ে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে পড়ছে না, পড়ছে না। তাহলে আমি আমার এতগুলো সমস্যা, এতগুলো, আমরা এখন বাস করছি একটা ওয়েলফেয়ার স্টেটে, জনকল্যাণকর রাষ্ট্রে। আমি আপনাকে বলছি আমার গবেষণা থেকে একদিন উঠে আসবে আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের যে আর্টিকেল 12 যেখানে বলা হয়েছে রাষ্ট্রকে, এবং আর্টিকেল 13 যেখানে বলা হয়েছে হোয়াট ইজ ল, ল এর ডেফিনেশন কি হওয়া উচিত আর কি হওয়া উচিত নয়, মানে কোনটা ল আর কোনটা ল নয়। আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 কে অ্যামেন্ডমেন্ট করার টাইম এসেছে। আমি বলছি সংবিধানের কিছু মেজর আর্টিকেল সংশোধন করতে হবে ইমিডিয়েট এফেক্ট দিয়ে, না হলে ভারতের জুডিশিয়ারি সিস্টেমের যে বেসিক প্রবলেমগুলো আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে মামলাগুলো ফেস করছে, আমি মনে করি এমনিতেই বাঙালিকে দিল্লি খুব ঈর্ষা করে। আমাদের সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, আমাদের চিত্তরঞ্জন দাশগুপ্ত থেকে শুরু করে, হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য ইন্ডিয়া থিংস টুমরো, এরা গোখেলের এই কথাটা ভয় পায়। আমি বলছি বাঙালিকে দিল্লি ভয় পায়, বাঙালির বুদ্ধিকে ভয় পায়, বাঙালির জ্ঞানকে ভয় পায়, বাঙালির আত্মমর্যাদা স্বাভিমানকে ভয় পায়, বাঙালির এই বুদ্ধিমত্তা, এই বিচক্ষণতা, উইজডম, এই উইজডমকে, বিজ্ঞতাকে ভয় পায়, পুরো দেশ ভয় পায়। তার জন্যই পশ্চিমবঙ্গের যে বঙ্গ বিজেপির যে রূপ আর আমাদের যে জাতীয় বিজেপির যে রূপ, সেই রূপের মধ্যে কিন্তু বিরূপ মনোভাব মাঝে মধ্যে প্রকাশ্যে আসে। আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের যতগুলো ডিএ মামলা, এসএসসি মামলা থেকে শুরু করে সবগুলো পশ্চিমবঙ্গবাসী যেন কানেক্ট করছে, কোন একটা ডটস যেন কানেক্টেড হয়ে যায়। আমার প্রশ্ন তাহলে জুডিশিয়ারি কি তাহলে সুপ্রিম নয়? জুডিশিয়ারি কি তাহলে নিরপেক্ষ নয়? মানুষ প্রশ্ন তুলছে। আমি কে? আমি তো জুডিশিয়ারির পার্ট, আমার তো অধিকার রয়েছে, মানুষের অধিকার রয়েছে। আফটার অল এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, এখানে জনগণই শেষ কথা বলে। আর একটা কথা, কোন জাজ
কোন পার্টিকুলার জাজের এগেনস্টে আমি কিছু বলি না, বলতে পারি না, বাট আমি ওভারঅল ইন্টিগ্রেটেড ওয়েতে আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম জুডিশিয়ারিকে করতেই পারি। আমরা জাজকে নিয়ে আলোচনা করছি না, জাজমেন্ট যে বিচারগুলো পেন্ডিং সেগুলো নিয়ে আলোচনা করছি। শুধু আমরা না, আজকে গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ আলোচনা করতে বাধ্য হচ্ছে। একদম এই যে বাধ্যতা আমার কাছে বুঝতে পারছি আজকের আলোচনা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, প্রায় 10টা 10 বাজে, একটু তাহলে ছোট করলে ভালো হয় দিবাকর। আমি শেষ করবো এখন। আমি বসুধাজির কাছে একটা শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে আপনিও থাকেন বসুধাজি, পশ্চিমবঙ্গে আপনি দেখছেন কি চলছে? এই সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, এই দুর্গা পুজোয় হাঙ্গামা, ঠিক আছে, এই লক্ষ্মী পুজোয় হাঙ্গামা, হিন্দুদের যে পুজো, হিন্দুদের পার্বণ, হিন্দুদের যে কালচার, সেই সমস্ত বিষয়ের উপর এই যে আঘাত আনা হচ্ছে, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য হিন্দুদের একত্রিত হওয়ার যে প্রয়োজন, সেটা কি হয়ে এই সরকারকে ফেলে দেওয়ার যে জায়গাটা, সেটা কি 2026-এ সম্ভাবনার জায়গাটা তুমি দেখতে পাচ্ছ? সম্ভাবনার জায়গা দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি না, দুটোই। যেমন ফার্স্ট হতে হবে হিন্দুদের নিজেদের বুঝতে হবে আমাদের নিজেদের অস্তিত্ব থাকবে কি করে, তাদের শেখা উচিত বাংলাদেশে দেখে। বাংলাদেশে দেখছে যে হিন্দুদের কি দশা আজকে, কারণ ওরা এখানকার হিন্দুদের ভাবা উচিত যেভাবে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তারা যদি এক না হয় এবং নিজেদের হাতে ক্ষমতা না রাখে, সনাতনীদের হাতে ক্ষমতা না রাখে, এটা কিন্তু বাংলাদেশ হতে বেশি দেরি হবে না। কালকে একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস সিদ্দিকীর যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একজন নেতার ফেসবুক পোস্ট দেখছিলাম। সেই ফেসবুক পোস্টে লেখা ছিল যে আমাদেরও এক হতে হবে, কাটেঙ্গে তো বাটেঙ্গে, আমরা মুসলিমরা যদি এক হয়ে যাই তাহলে আমরা এই রাজ্যে 80টার উপরে সিট নিজেদের দখলে নিতে পারবো। এই মানসিকতা নিয়ে তারা চলছে। তারা বলছে আমরা সেকুলার ফ্রন্ট, কিন্তু তারা নিজেদের অধীনে আনতে চাইছে। আজকে নয়, যদি সেটা না হতো 47-এ দেশটাই ভাগ হতো না। এই মানসিকতা তাদের যদি না থাকতো তাহলে 47-এ দেশটা ভাগ হতো না। এটাই কিন্তু এটা আরেকটা 47 বানাবার চেষ্টা হচ্ছে, আরেকটা 47 বানাবার চেষ্টা হচ্ছে। আমাদের এই সনাতনীরা যদি এই জিনিসটা না বোঝে কিন্তু খুব মুশকিল, এবং সনাতনীদের বোঝা উচিত এবং 26-এ সেই অনুযায়ী ভোট করা উচিত। হ্যাঁ, আমাদের কিছু ম্যাক্সিমাম যেটা আমাদের হচ্ছে ফ্রি ভিসা, আমরা ভুলে যাই, বেসিক চাহিদা, বেসিক নিড তো জনগণের থাকবে। এবং বিজেপি কালকে আমি দেখলাম শুভেন্দু অধিকারীও বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে 3,000 টাকা দেবো প্রতি মাসে, আমরা 500 টাকায় সিলিন্ডার দেব, আমরা যুবকদেরকে চাকরি দেব, যারা শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে, যারা চাকরি পাচ্ছে না তাদেরকে যেটা যোগ্য তাদেরকে সেই জায়গায় চাকরি দেব, যে শূন্যস্থানগুলো রয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন পদে, সেগুলো আমরা নিয়োগ করব। তো এই প্রতিশ্রুতিগুলো তো বিজেপিও দিচ্ছে এবং তৃণমূলের বেটার অপরচুনিটি আমার মনে হয় কেজরিওয়াল একটা কাজ করেছিল যে মহিলাদের দিয়ে আগে ফর্ম ফিল আপ করিয়েছিল। আমাদের কিন্তু বিজেপিকেও এখানে এই অ্যাওয়ারনেসটা করতে হবে, কারণ আমাদের লোকের মনে ফর্ম ফিল আপ করিয়ে মনে ঢোকাতে হবে। সরি, খুব ভালো পয়েন্ট আপনি বলেছেন, খুব ভালো পয়েন্ট, খুব ভালো, কারণ আমাদের সিরিজ ছাড়া এখানে লোক ভুলবে না। এটা দিয়ে এইটা সনাতনীদের মনে ঢোকাতেই হবে, তোমরা আমাদের ভোট দাও, আমি দেবো। সঙ্গে সঙ্গে আরো কিছু এক্সট্রাও দিতে হবে যেটা মমতা ব্যানার্জি দিচ্ছে না, যেমন ইলেকট্রিসিটি এত ইউনিট অবধি ফ্রি দেবো, যেটা কেজরিওয়াল করে এসছে। সেটা দেখে বিজেপিও কেজরিওয়াল কালকে বলেছে শুভেন্দু অধিকারী যে ক্ষমতায় আসলে এই রাজ্যে আমরা 500 টাকায় সিলিন্ডার দেবো। মানে এটা বুঝতে পারছেন আপনি কিরকম? এবং আরএসএস কেও এক্ষেত্রে লাগতে হবে পুরো গিয়ে গিয়ে, বিশেষ করে আমাদের যেটা স্লাম এরিয়া আছে, যেখানে গরিব এবং গ্রামের দিকে যেসব লোকজন আছে, তাদের কাছে গিয়ে এই ফর্মটা ফিল আপ করাতে হবে। দেখো তোমাদের কাছে এটা আমরা দিচ্ছি, তোমরা যদি 26-এ আমাদের জেতাও এইগুলো পাবে, এবং সেখানে লিখে রাখতে হবে যদি না জেতাও এগুলো পাবে না, যদি জেতাও এগুলো পাবে। তোমরা যদি এগুলো পেতে চাও কি করবে? আপনিও তো শুভেন্দু অধিকারীর ভাষা বলছেন। আমি একটু এখানে
আমি সুরজিৎদার কাছে এখানে ডক্টর বসুধাকে একটু আমি অ্যাড করে দিতে চাই, মানে উনি খুব ভালো বলেছেন, আমি উনার সঙ্গে সহমত পোষণ করে আরো একটা পয়েন্ট অ্যাড করে দিতে চাই, যেটা করলে পশ্চিমবঙ্গে বিজেপি চাঙ্গা হয়ে উঠবে। আমি কোনো বিজেপির কোনো অ্যাক্টিভ মেম্বার নই, আমার কোনো মেম্বারশিপও নেই। আমার প্রথম পরিচয় আইনজীবী এবং দ্বিতীয় পরিচয় আমি একজন গবেষক, এর বাইরে কোনো পরিচয় নেই। আর একটা পরিচয়, আমি সনাতন মনস্ক, সনাতনী, প্রো সনাতনী। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, উনি যে কথাগুলো বললেন যে মহিলাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া, লক্ষ্মীর ভান্ডারের একটা সাবস্টিটিউট তৈরি করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, নাম্বার ওয়ান, খুব ভালো কথা বলেছেন। আমি আরো একটা পয়েন্ট যোগ করছি, স্বাস্থ্য সাথীকে কিন্তু এনকাউন্টার হিসেবে, যেটা 5 লাখ টাকা, যেটা নরেন্দ্র মোদীর যে প্রজেক্টটা, যেখানে 70% 30%, হ্যাঁ কি বলছো? আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত, সে আয়ুষ্মান ভারতের 70 আর 30-এর যে ভাগটা, আমি বলছি 26কে অর্জুনের চোখ করে যদি ওটা পুরো 100% সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে ডাইরেক্ট বেনিফিশিয়ারি করে দেয়, ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করে দেয় পশ্চিমবঙ্গবাসীকে, আমি বলছি 15 থেকে 20% ভোট ফারাক হতে পারে, চান্সেস রয়েছে। 15% ভোট যদি পার্থক্য করতে পারে, পশ্চিমবঙ্গের উলাটপুরান হতে সময়ের অপেক্ষা। আমি বল, দুটো সেক্টরকে টার্গেট করতে হবে, এক হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে মানুষের হাতে কিছু টাকা, অর্থাৎ কিছু খরচ করা। আমি বাজেটের ইন্টারভিউতে আমি আপনাকে বলেছিলাম দিবাকর বাবু, যে মানুষের হাতে ক্রয় ক্ষমতাটা খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু আমাদের মতো এমএসএমই নির্ভর, অর্থাৎ মিডল এন্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস নির্ভর। এটা তো অলরেডি লিকুইড ক্যাশ মানুষের হাতে, এটা তো আমরা দেখেছি যে সদ্য বিজেপি ক্ষমতায় আসলো, হরিয়ানাতে চালু করেছে, মহারাষ্ট্রে চালু করেছে, ইভেন আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে উড়িষ্যা, সেখানেও সুভদ্র যোজনা নামে চালু করেছে, এককালীন টাকা দেওয়া হচ্ছে, মাসে মাসে টাকা দেওয়া হচ্ছে। তো এটা তো বিজেপি এই রাজ্যে আসলে চালু করবে। এখানে কোথাও না কোথাও কি তোমার মনে হয় যে আমাদের হাতে সময় খুব কম রয়েছে? আমাদের হাতে বলতে বিজেপির হাতে সময় খুব কম রয়েছে যে পরিবর্তনটা করার জন্য। 25 সাল অলরেডি আমরা চলছি, এখন ফেব্রুয়ারি মাস, সম্ভবত 2026-এ খুব প্রথমের দিকে ইলেকশন। তো সময়টা এখন থেকে কি এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত? আমি বলি, সিপিএম এর মেধাবী ছাত্রী অলরেডি ক্যাম্পেইন শুরু করে দিয়েছে, সিপিএম এর মেধাবী ছাত্রী অলরেডি ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ বিজেপি অনেক ক্রোশ দূরে পিছিয়ে। কেন ভাই? তোমার প্রেসিডেন্ট আগে ঠিক করো। তোমার আমি বলছি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম একটা পরিবারকে ভাঙে না, পরিবারকে গড়ে। আমি পরিবারের যদি লোক হই সত্যি সত্যি, তাহলে আমি কিন্তু পরিবারের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবই, তাতে আমার পরিবারটা ভালো থাকবে। নেওয়ারও তো মানসিকতা দরকার, এটাকে পজিটিভ দরকার। তার জন্য দুটো কথা আমি সাজেশন দিচ্ছি। আমি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে নেই। আমাকে যদি কেউ বলে, আমি বললাম প্রথম পরিচয় আইনজ্ঞ, আইনজীবী, দ্বিতীয় পরিচয় গবেষক, আর একটা যেটা পরিচয় আমি সনাতনী, এর বাইরে কোনো পরিচয় আমার নেই। জনগণের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে, আগে ক্লিয়ার করে দিলাম। তাহলে আমার প্রশ্ন, বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট কে হবে সেটা আগে ঠিক হোক, নাম্বার ওয়ান। আমার কাছে খবর আছে, আমি খবরটা ব্রেক করে দিচ্ছি, কোন এক মুখার্জি টাইটেল হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রেসিডেন্ট। খবরটা ব্রেক করলাম আপনার চ্যানেলে, এই খবরটা আপনার চ্যানেলে আমি ব্রেক করলাম। কোন এক মুখার্জি, আমি নাম বলবো না, কোন এক মুখার্জি হতে চলেছে পশ্চিমবঙ্গের, এবং সে আরএসএস এর ঘরের লোক, আরএসএস এর ঘরের লোক পশ্চিমবঙ্গ। আমি এটা ব্রেক করলাম, এখনো পর্যন্ত কোন স্যাটেলাইট চ্যানেল এটা ব্রেক করেনি, কোন পোর্টাল ব্রেক করেনি। আমার কাছে খবর আছে সূত্র মারফত, আমি সূত্র বলতে বাধ্য নই। আমার কাছে যা খবর আছে মিলিয়ে নেবেন। হতে পারে আমি ভুলও প্রমাণিত হতে পারি, কারণ হতে পারে হিট অফ দ্য মোমেন্টে গিয়ে নামটা চেঞ্জ হয়ে গেল, হতেই পারে। যোগী আদিত্যনাথ যে মুখ্যমন্ত্রী হবে কেউ ভাবেনি, উত্তরপ্রদেশে কেউ ভেবেছিল কি? ভাবেনি। তো আমাদের এখানে এমন একজন প্রেসিডেন্ট লাগবে যে একজন জেরক্স কপি হবে যোগী আদিত্যনাথের। যদি এটা পশ্চিমবঙ্গ বিজেপি বা আরএসএস করতে পারে, আমি বলছি 26-এ অনেক কিছু হতে পারে। আর একটা কথা বলে দিই, যদি এটা না হয়, তাহলে টিএমসি যদি 235টাও পায়, সিপিএম এর সেই রেকর্ড, তাতে আশ্চর্য হবেন না। আমার কথাটা মার্ক করে রাখুন, রেকর্ড করে রাখুন।
অনেক অনেক ধন্যবাদ সুরজিৎ দা সময় দেওয়ার জন্য। ডক্টর বসুধাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য জাগরণ নিউজকে। আমরা এর পরবর্তী আরো বিষয় নিয়ে আলোচনা করব, প্রোগ্রাম করব। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। জাগরণ নিউজের সকল নমস্কার। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই পর্বটি ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের নমস্কার ডক্টর বসুদাকে অনেক অনেক ধন্যবাদ। নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। রাধে রাধে, রাধে রাধে।